হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি তোমাদের আগের ভিডিওগুলো সবাই বুঝতে পেরেছো। আজকে আবার নতুন কিছু টপিক নিয়ে, নতুন কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ওই দশম শ্রেণীরই প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করি। দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। যদি আমরা প্রথম প্রশ্নের দিকে যাই তাহলে দেখতে পাবো যে ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। উক্তিটি করেছেন কে? করেছেন প্রশ্ন যদি করে কে করেছেন, তাহলে অপশনের দিকে যদি আমরা দেখি, এডমন্ড বার্গ, লর্ড অ্যাক্টন, E.H. কার, অমলেশ ত্রিপাঠী। তাহলে আমরা যদি দেখি যে এডমন্ড বার্গ, লর্ড অ্যাক্টন, E.H. কার, অমলেশ ত্রিপাঠী, এগুলোর মধ্যে কোনটা হবে? না, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। উত্তর হবে কি? E.H. কার। উত্তর কি হবে? E.H. কার। ইনার পুস্তক একটি আছে, এই পুস্তকটার নাম কি? হোয়াট ইজ হিস্ট্রি। তাহলে হোয়াট ইজ হিস্ট্রি কার লেখা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে? E.H. কারা। তিনি বলেছেন যে ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। বোঝাতে পারলাম? পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, দেখো এগুলো হচ্ছে আমাদের একটু কনফিউজ করে কোশ্চেনগুলো, কারণ পত্র পত্রিকাগুলো অতগুলো কিভাবে মনে রাখবো। তো যেগুলো আমরা বলে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, যেগুলো আমরা বলে দিয়েছি, তার সাথে সাথে যেটা আজকে বলবো, আজকেই আমরা স্বভাবতই প্রথম অধ্যায়ের এমসিকিউ সিজনটা শেষ করে দেবো। তো যতটা আমরা বলছি ততটা কিন্তু ভালোভাবে যদি কেউ করে যায়, আশা করি তাকে পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা যদি দ্বিতীয় প্রশ্নের দিকে দেখি, তাহলে সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন। সন্ধ্যা পত্রিকা, দেখো কি পত্রিকার কথা বলা হয়েছে? সন্ধ্যা পত্রিকার কথা বলা হয়েছে। তাহলে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সন্ধ্যা পত্রিকা, সন্ধ্যা। তো উত্তর কি হবে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কি উত্তর হবে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এবার ঈশ্বরচন্দ্র গুপ্ত, আমরা আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র গুপ্তের মানে পত্রিকার নাম কি ছিল? সংবাদ, সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা দেখেছিলাম কি? বঙ্গদর্শন। কি দেখেছিলাম? বঙ্গদর্শন দেখেছিলাম। এইভাবে যদি কেউ পড়ে পড়ে যায় তাহলে আমি দৃঢ় বিশ্বাস যে কোনো স্টুডেন্টেরই কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে। পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, দেখো আমরা আগের দিন রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি সম্পর্কে জেনেছিলাম, যে রাজা হরিশ্চন্দ্র আমাদের ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি ছিল? রাজা হরিশ্চন্দ্র। এই রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয়েছিল কবে জিজ্ঞেস করা হয়েছে। এখানে প্রশ্নটা কি করা হয়েছে? নির্মিত কবে করা হয়েছিল? অপশন যদি দেখি, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে। অপশনগুলো দেখো কতটা কাছাকাছি অপশন আছে, যে কোনো স্টুডেন্ট কি হতে পারে, এখানে কনফিউজ হতে পারে। তার জন্য আমরা বলেছি যে বইটিকে ভালো করে পড়ে যেতে হবে। আশা করি এই প্রশ্নগুলো যেগুলো আমি দিচ্ছি সেগুলোর বাইরে প্রশ্ন আসবে না। তাও আমি চাইবো তোমরা বইটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয়েছিল কবে? 1913 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, 1913। পরবর্তী প্রশ্ন, কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শনটি হলো? কিসের বলেছে? গথিক বলেছে। কিসের বলেছে? গথিক বলেছে। দ্বিতীয়ত কি বলেছে? কলকাতায় আছে বলেছে। গথিক স্থাপত্য, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এশিয়াটিক সোসাইটি, হেস্টিংস হাউস, হাইকোর্ট, মনুমেন্ট। উত্তর কি হবে? উত্তর হবে এখানে কি?
না হাইকোর্ট? কি উত্তর হবে? হাইকোর্ট। ভালোভাবে কোশ্চেনটা শুনো এবং তার উত্তরটা দেখো যে কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন, যেহেতু জিজ্ঞেস করছে প্রথম নিদর্শন কোনটি, তাহলে কি হবে? হাইকোর্ট। এবারে এই যে অপশনগুলোর মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা, এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন জিজ্ঞেস করা হয়। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতাতেই হয়, কলকাতাতেই হয়। 1784 খ্রিস্টাব্দে কলকাতাতে আমরা দেখব 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতাতে এটি প্রতিষ্ঠা করেছিল এশিয়াটিক সোসাইটি। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি, বঙ্গদর্শন সম্পর্কে আমরা একটু আগেই বললাম যে বঙ্গদর্শন কার, পত্রিকাটি কে প্রকাশ করত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে করত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবে করেছিল এটা? 1872 সাল। 1872। বারবার কেন বলছি, বারবার কেন বলছি, তার কারণ তোমরা জানো যে এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয়। প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 সালে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত করেছিল। এটি কি পত্রিকা? এটি সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা, বাৎসরিক পত্রিকা। বাৎসরিক মানে বছর, মানে অর্থাৎ হচ্ছে বছরে বেরোবে। সাপ্তাহিক মানে সপ্তাহে বেরোবে। পাক্ষিক আর মাসিক মানে হচ্ছে মাসে বেরোবে। তাহলে এটা হচ্ছে কি পত্রিকা হবে? সাময়িক পত্রিকা, একটি মাসিক পত্রিকা। উত্তর কি হবে? মাসিক পত্রিকা। আশা করি তোমরা জিনিসটি কোশ্চেন সম্পর্কে বুঝতে পারছো, কোশ্চেনগুলো সম্পর্কে ধারণা হচ্ছে যে কি রকম কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। আমি চাইবো সবাই গুরুত্ব সহকারে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন। দেখো একবার অপশনগুলোর দিকে যদি একবার নজর দাও তাহলে তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা কতটা কঠিন হতে পারে। কিন্তু আমাদের ঘাবড়ালে চলবে না, আমাদের ঘাবড়ালে চলবে না, কারণ আমি আছি পাশে, কোনো অসুবিধা হবে না। শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়, শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়, রামানুজ চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, দয়ানন্দ বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো এই তিনটা অপশনকে দেখো, রামানন্দ, রামানুজ, রামকুমার। কতটা ধ্যান দিয়ে আমাকে বইটা পড়তে হবে যাতে এই কোশ্চেনগুলো আমাদের মিস না হয়। উত্তর কি হবে? রামানন্দ চট্টোপাধ্যায়। উত্তর কি হবে? রামানন্দ চট্টোপাধ্যায়। কি উত্তর হবে? রামানন্দ চট্টোপাধ্যায়, শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। কোন পত্রিকা? প্রবাসী পত্রিকা। কোন পত্রিকা? প্রবাসী পত্রিকা। গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। আশা করি তোমাদের জীবনের প্রথম পরীক্ষা, তোমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে এগুলো কোশ্চেনগুলো করে যাবে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা বলছে, কি পত্রিকা বলেছে এটা? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা বলেছে। আমরা আগের ভিডিওগুলোই দেখেছিলাম যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা বলেছিল, অথবা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা বলেছিল, অথবা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা বলেছিল। তাহলে এই প্রশ্নগুলো আমরা করে নিয়েছি আগে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওটি গিয়ে দেখো, সেখানে আমি ইন ডিটেলস সেগুলোকে বলে দিয়েছি। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো বঙ্গদর্শন, দিগদর্শন, সোমপ্রকাশ, ভারতী। দেখো রাজনৈতিক বলেছে আর বাংলা ভাষায় বলেছে। কোন ভাষায়? বাংলা ভাষায় বলেছে। তাহলে উত্তর কি হবে? উত্তর যদি দেখতে হয় তাহলে আমাদের উত্তর হবে সোমপ্রকাশ। কি হবে? সোমপ্রকাশ। বোঝা গেল? দিগদর্শন আমরা কি বলেছিলাম? মাসিক বলেছিলাম। কি বলেছিলাম? মাসিক। এর সঙ্গে সঙ্গে আমরা একটা সাপ্তাহিক দেখেছিলাম। সাপ্তাহিক দেখেছিলাম। সাপ্তাহিক কোনটা? সাপ্তাহিক ছিল সমাচার দর্পণ। সমাচার দর্পণ ছিল।
সমাচার দর্পণ। তাহলে মাসিক ছিল দিগদর্শন, সাপ্তাহিক ছিল সমাচার দর্পণ, আর এটি হলো যেটা উত্তর এখন আমরা করলাম সেটা সোমপ্রকাশ, সেটা হচ্ছে রাজনৈতিক, সেটা হচ্ছে রাজনৈতিক। এটা বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা দেখো। শুধু আমরা খেলাধুলা করি, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা অনেক জরুরি আছে। শরীর মন স্বাস্থ্যের পক্ষে খেলাধুলাটা খুবই জরুরি। তো পৃথিবীর প্রাচীনতম খেলা, দেখো প্রাচীন সময় থেকে আমরা খেলে ধুলে এসেছি, কারণ শরীরকে সুস্থ রাখতে আমরা জানি যে সব থেকে ভালো উপায় হচ্ছে খেলাধুলা। সবাই খেলবে, আশা করি সবাই খেলো। পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? ওই জন্য তোমাদের ইতিহাসে এই প্রশ্নগুলো দিয়েছে যে পৃথিবীর প্রাচীনতম খেলার নাম। সমস্ত খেলার দেখো, কাবাডি তোমরা ছোট থেকে শুনেছো, জুডো শুনেছো, হকি শুনেছো, কিন্তু এটা শুনোনি মানাকালা। মানাকালা কোনো সময়, এই যে খেলাটি, এই খেলাটি তোমরা কোনো সময় শুনোনি। গুগলে গিয়ে সার্চ করতে পারো যে মানাকালা কি। মানাকালা হচ্ছে প্রাচীনতম খেলার নাম। অপশন এটাই হচ্ছে উত্তর। আমাদের উত্তর কি হবে? মানাকালা। পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? মানাকালা। কি খেলা এটা? মানাকালা। দেখে যাবে, খুবই সুন্দর একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, নাচ গানের ইতিহাস আমাদের সিলেবাসে আছে। নাচ গানের ইতিহাস, নাচ গান খেলাধুলো এগুলোই আসলে এখন হচ্ছে কি তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঞ্জাবের উট চালকদের, উট চালক জানো, পাঞ্জাব হচ্ছে মরুভূমি এরিয়া, অনেকটাই, সবটা বলা যাবে না, মরুভূমি এরিয়া আছে। তাহলে পাঞ্জাবের যে উট চালক আছেন তারা যে গানটা গান, সেই গানটা কি নামে পরিচিত, তাকে কি বলা হয়? তাহলে অপশন যদি দেখি আমরা, কি দেখতে পাচ্ছি? গজল। কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? গজল, ডুংরি, বন্দিয়াল, টপ্পা। কি গান এটা? কত সুন্দর গানটা, শুনবে কি? তাহলে যে গানটা করে সেটা হচ্ছে টপ্পা গান। কি গান? টপ্পা গান। বোঝা গেল? গানগুলো গিয়ে শুনতে পারো তাহলে যদি বেশি মনে থাকে। পরবর্তী প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন একটি দেখো। এই সব প্রশ্নগুলি কোনোদিনও ছেড়ে আসবে না, খুবই সহজ প্রশ্ন এগুলো। 22 ইয়ার্স টু ফ্রিডম। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এটি একটি খেলাধুলার ইতিহাস থেকে নেওয়া, খেলাধুলার ইতিহাস থেকে নেওয়া একটি প্রশ্ন যে 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বরিয়া মজুমদার, আশিস নন্দী, মিহির বোস, রামচন্দ্র গুহ। এটি আর কেউ নয়। উত্তর কি হবে আমাদের? উত্তর হবে কি? বরিয়া মজুমদার। কি উত্তর হবে? বরিয়া মজুমদার। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা হচ্ছে কি? বরিয়া মজুমদার। বরিয়া মজুমদার। পরবর্তী প্রশ্ন, কেকের দেশ। এখন তো আমাদের বার্থডে আসলেই বা যে কোনো প্রোগ্রাম হলে আমরা কি নিয়ে যাই? কেক নিয়ে যাই। সুন্দরভাবে কেক খাই, উইশ পালন করা হয়। তাহলে সেই কেক সম্পর্কে তোমাদের ইতিহাসে দেওয়া হয়েছে যে কেকের দেশ কাকে বলা হয়। দেখতে পাচ্ছ, দেশ, কেকের দেশ, অর্থাৎ যে দেশে কেক প্রচুর পরিমাণে উৎপাদন হয় সেই দেশটির নাম কি? দেখো যদি অপশনগুলো দেখি, ফ্রান্স আছে, ভারতবর্ষ আছে, জার্মানিকে আছে, স্কটল্যান্ড আছে। দেখতে গেলে এখন যদি আমরা দেখি এটা, যে এখন কেকের দেশ বলতে গেলে ভারত হয়ে গেছে। এত বেশি পরিমাণে কেক আমরা খাচ্ছি, এত বেশি পরিমাণে আমরা মানে বার্থডে টার্থডে যে কোনো ওকেশনে হচ্ছে আমরা কেক যেটা ইউজ করছি, তো সেই হিসাবে দেখতে গেলে ভারতকে বলে দিতেই পারি, কিন্তু নয়। কেকের দেশ কাকে বলা হয়? না, স্কটল্যান্ডকে। কাকে বলা হয়? স্কটল্যান্ডকে। বোঝা গেল? আশা করি তোমাদের এই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে পড়ে যাবে এবং এগুলো সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করবে। আমি যেভাবে বিশ্লেষণ করে দিচ্ছি প্রতিটা অপশন অনুযায়ী তোমরা খুব গভীরভাবে ভালোভাবে প্রশ্নগুলোকে দেখে দিয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না পরীক্ষার হলে। মিলিটারি হিস্ট্রি, দেখো মিলিটারি মানে আমরা সামরিক বলছি, সামরিক অফ ইন্ডিয়া।
মিলিটারি হিস্ট্রি। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে এটা সামরিক ইতিহাসের কথা বলাচ্ছে, সামরিক ইতিহাস। কিসের ইতিহাস এটা? সামরিক ইতিহাস। তো সামরিক ইতিহাস নিয়ে লিখেছেন এমন একজন ঐতিহাসিকের নাম জিজ্ঞেস করা হয়েছে। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এই গ্রন্থটি কে লিখেছেন? এই গ্রন্থটি লিখেছেন রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রত্নাবলী চ্যাটার্জি, সুরেন্দ্রনাথ সেন। কে লিখেছে? তাহলে অপশন যদি আমরা এই চারটা অপশনের মধ্যে দেখি তাহলে উত্তর হবে কি? যদুনাথ সরকার। কি উত্তর হবে? যদুনাথ সরকার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, কাওয়ালি। কাওয়ালি সং শুনেছো তোমরা? কাওয়ালি যে কোনো সিনেমায় এখন দেখতে গেলে, যদি হিন্দি সিনেমাগুলো দেখি তাহলে আগে কাওয়ালি গান গাওয়া হতো। হিন্দি সিনেমাতেও, হিন্দি সিনেমাতে কি গাওয়া হতো? কাওয়ালি গাওয়া হতো। কিন্তু এই কাওয়ালির জনক কাকে বলা হয় জিজ্ঞেস করেছে। কাওয়ালি আবুল ফজলকে, আমির খসরুকে, বদায়ুনীকে আর মেগাস্ত্রিজকে। এই কাওয়ালি হচ্ছে আমাদের সুলতানি যুগে, সুলতানি যুগের প্রাদুর্ভাব বা উৎপত্তি যদি বলা হয় তাহলে কাওয়ালির জনক এই সুলতানি যুগের উৎপত্তি হয়েছে। তাহলে সুলতানি যুগে যদি উৎপত্তি হয়, দেখো কত প্রাচীন একটা সঙ্গীত। এই কাওয়ালির জনক কাকে বলা হয়? আমির খসরুকে। আমির খসরুকে আরো একটা নামে পরিচিত আমরা জানি, যে একে ভারতের তোতা পাখি বলা হয়। তোতা পাখি বলা হয়। যদি কোনো সময় প্রশ্ন করে যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়, তাহলে উত্তর কি হবে? আমির খসরুকে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা দেখব, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রচুর বার পরীক্ষায় আসে। প্রশ্ন যদি আমরা দেখি, ভারতের জাতীয় মহাফেজখানা, মহাফেজখানাকে আমরা লেখাগারও বলতে পারি। কি বলতে পারি? লেখাগার। অর্থাৎ যেখানে সবকিছু স্টোর করে রাখা হয়। মানে কোনগুলোকে স্টোর করে রাখা হয়? না চিঠিপত্র, নথিপত্র। অর্থাৎ এগুলো চিঠিপত্র মানে তুমি কাউকে চিঠি দিয়েছো, সেগুলো তো নিশ্চয়ই এখানে মহাফেজখানায় দেওয়া হবে না। এটা সব কি থাকবে? সরকারি। তাহলে সরকারি চিঠিপত্র বা নথিপত্রগুলো যেখানে সঞ্চয় করে রাখা হয় তাকে আমরা মহাফেজখানা বলি, অথবা কি বলা হয়? লেখাগার। আমাদের মতো মানুষ হলে তো সব জায়গায় চিঠিপত্র পাঠিয়ে দিতাম আর এগুলো জমা করে রাখতো। বোঝা গেল? কিন্তু এখানে হচ্ছে সরকারি কথা বলা হচ্ছে। সরকারি কোথায় আছে? কলকাতাতে আছে, কলকাতা আছে, বোম্বাইতে আছে, চেন্নাইতে আছে, না দিল্লিতে আছে? এটা কলকাতা কে হয়ে গেছে? তাহলে উত্তর যদি আমি দেখি তাহলে কি হবে? দিল্লিতে আছে। কোথায় আছে? দিল্লিতে আছে। এবং আরেকটু ইনফরমেশন মনে রাখবে যে 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি বলা হলো? RIA, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস করা হয়। কি করা হয়? পাস করা হয়। এই অনুযায়ী কি বলা হয়েছে? যে কোনো ব্যক্তি সরকারি নথিপত্র দেখতে পারবে অ্যাক্ট অনুযায়ী। যে কোনো ব্যক্তি নিজের সুবিধার্থে পড়াশোনা সূত্রে হলেও, পড়াশোনা সূত্র যদি দেখতে হয় তাহলে সেই পড়াশোনা সূত্র সে কি করতে পারে? সরকারি নথিপত্রগুলোকে দেখতে পারে। আর সেটা সবসময় তো দিল্লিতে যাওয়া সম্ভব নয়, তার জন্য আর্কাইভ ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? আর্কাইভ ব্যবহার করা হয়েছে। আর্কাইভ তোমরা জানো, মোবাইলের একটি সুন্দর একটি অ্যাপ্লিকেশন আছে আর্কাইভ বলে, জীবনে আমরা ব্যবহার করি না ওটাকে। এই আর্কাইভ দেওয়া হয়েছে। আর্কাইভ অনুযায়ী 2005 সাল অনুযায়ী দেখতে পারি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি পড়াশোনা সূত্রে যে কোনো কাজের জন্য যে সরকারি নথিপত্র দেখতে পারে। এটা আছে কোথায়? দিল্লিতে। ব্রাঞ্চেস অনেকগুলো আছে, আর্কাইভ অনেকগুলো আছে অনেক জায়গাতে, কিন্তু আসল যে মহাফেজখানা অবস্থিত সেটা হচ্ছে দিল্লিতে আছে। পরবর্তী প্রশ্ন যদি দেখতে হয় তাহলে এটা, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? প্রশ্ন কি আছে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? সুভাষচন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, বিপিন চন্দ্র পাল। দেখো প্রতিটা থেকে প্রশ্ন আসবে, বারবার বলছি এই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখে যাবে, কোনোদিনও এটা ভুল হতে পারবে না। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আমাদের ভারতীয় সাহিত্য জগতের, আমাদের ভারতের ফ্রিডম ফাইটারের দিক থেকে দেখতে গেলে একটা বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে মৌলানা আবুল কালাম
আজাদ। আমাদের স্বাধীনতা সংগ্রামীর মধ্যে একজন বিখ্যাত মানুষ হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তাদেরই লেখা হচ্ছে কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তাদেরই লেখা হচ্ছে কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাহলে সুভাষচন্দ্র বসু কি লিখেছেন যদি আমরা দেখি, সুভাষচন্দ্র বসু কি লিখেছেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, কি লিখেছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহরু কি লিখেছেন? অ্যান অটোবায়োগ্রাফি। অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? জওহরলাল। আর বিপিন চন্দ্র পাল তোমরা জানো 70 বছর, 70 বছর। তাহলে সেই 70 বছর কার লেখা? বিপিন চন্দ্র। দেখো প্রতিটা থেকে প্রশ্ন আসবে, এমনি এমনি আমি লিখাইনি, কিন্তু খুব গুরুত্ব সহকারে এগুলো পড়ে যাবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, জওহরলাল নেহরু হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, বিপিন চন্দ্র পাল হচ্ছে 70 বছর। পরবর্তী প্রশ্ন, স্পঞ্জ রসগোল্লা। রসগোল্লার সময় এসছে, পুজোর সময় আমরা খেয়েছি রসগোল্লা। তাহলে সেই রসগোল্লা যেটা আমাদের বাংলার গর্ব বলা হয়, জিআই ট্যাগ লাগানো আছে, জিআই ট্যাগ এখানে আছে। তাহলে জিআই ট্যাগ অনুযায়ী রসগোল্লা আমাদের বাংলার গর্ব। যে কোনো ব্যক্তিকে যখন আমরা বলি যে আমরা কলকাতাবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, তারা আমাদেরকে জিজ্ঞেস করে রসগোল্লা, তাহলে সেই রসগোল্লা, এই রসগোল্লার জনক কাকে বলে? শুধু রসগোল্লা বলেনি, কিন্তু এখানে হচ্ছে স্পঞ্জ রসগোল্লা। এমনিতে রসগোল্লা যদি জিজ্ঞেস করা হয় যে কে আবিষ্কার করেছেন, তাহলে সেটার উত্তর হবে কি রসগোল্লার আবিষ্কর্তা। আবিষ্কর্তা কি হবে? আবিষ্কর্তা কে ছিলেন না হারাধন ময়রা। কে ছিল? হারাধন ময়রা ছিল। এই হারাধন ময়রা কি করেছিল? যে রসগোল্লা আবিষ্কার করেছেন, এবং হারাধন ময়রা রসগোল্লা আবিষ্কার করেছিল, কিন্তু স্পঞ্জ রসগোল্লা নয়। স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেছেন? বারিদ বরণ দাস, নবীন চন্দ্র দাস, নবীন চন্দ্র সেন, ভোলা ময়রা। এই দুটো তো আগেই হবে না। নবীন চন্দ্র দাস আর নবীন চন্দ্র সেনের মধ্যে যদি কনফিউজ হয়, তোমরা বলে রাখি যে উত্তর হবে কি নবীন চন্দ্র দাস। আর এই নবীন চন্দ্র দাসেরই পুত্র হচ্ছে কৃষ্ণচন্দ্র দাস। যেটা এখন যদি কলকাতায় যাওয়া হয়, এরকম একটি ডাব্বা দেওয়া হয়, এই ডাব্বাতে লেখা থাকে কে সি দাস। এই কেসি দাসের, এই কেসি দাস অর্থাৎ এই যে কেসি দাস, এই কেসি দাসের যে রসগোল্লা, এই কেসি দাসের রসগোল্লা, তাহলে কেসি দাস মানে কৃষ্ণচন্দ্র দাস। আর কৃষ্ণচন্দ্র দাস কে ছিল? নবীন চন্দ্র দাসের পুত্র। তাহলে নবীন চন্দ্র দাসকে কি বলা হয়? স্পঞ্জ রসগোল্লার জনক বলা হয়। বোঝাতে পারলাম? যদি কোনো সময় কৃষ্ণচন্দ্র দাসের নাম আসে তাহলেও তোমরা বলতে পারবে, যদি জিজ্ঞেস করা হয় আবিষ্কর্তা কে ছিল তাহলেও তোমরা বলতে পারবে, এবং স্পঞ্জ রসগোল্লার জনক কাকে বলা হয় সেটাও তোমরা বলতে পারবে, নবীন চন্দ্র দাস। বোঝা গেল? এত কিছু ডাটা আমি এই জন্যই দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় কোনো রূপ সমস্যা না হয়। হিস্ট্রি ফ্রম বিলো, হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থের রচয়িতা কে ছিলেন? হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থের রচয়িতা কে ছিল? স্ট্যানলি জ্যাকসন, ইপি থমসন, মার্ক ব্লক, লুসিয়ান ফেভার। হিস্ট্রি ফ্রম বিলো, হিস্ট্রি ফ্রম বিলো মানে নিচের তলা থেকে ইতিহাস, বিলো মানে হচ্ছে নিম্ন জাতি বা নিম্ন থেকে, যেটাকে মাটির তলা থেকে যে ইতিহাসের কথা বলা আছে। হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থের রচয়িতা কে ছিলেন না ইপি থমসন। এরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ইপি থমসন ছিল। কে ছিল? ইপি থমসন। পরবর্তী প্রশ্ন, ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চা শুরু হয়েছিল। ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়েছিল? দশক বলেছে। কি বলেছে এখানে? দশকের কথা বলা হয়েছে। 1960-এর দশক, 1970-এর দশক, 1980-র দশক, 1928-এর দশক। দশক বলেছে। কখন থেকে নিম্নবর্গ? নিম্নবর্গ মানে নিম্ন শ্রেণীর মানুষ, যেন সাধারণ শ্রেণী বলা হচ্ছে, সাধারণ শ্রেণী বলা হচ্ছে। এই সাধারণ শ্রেণীর মানুষকে নিয়ে যে লিখেছিলেন সেই ব্যক্তি যাকে জনক বলা হয় তার নাম হচ্ছে রণজিৎ গুহ। রণজিৎ গুহ। এই রণজিৎ গুহকে কি বলা হয়? নিম্নবর্গ ইতিহাস চর্চার জনক বলা হয়। কি বলা হয়? জনক বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা কবে থেকে শুরু হয়?
উত্তর যদি দেখি তাহলে উত্তর হবে কি 1960-এর দশক থেকে এটা শুরু হয়। কবে থেকে শুরু হয়? 1960-এর দশক থেকে এটা শুরু হয় ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা। আশা করি তোমাদের এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একেই বলে শুটিং, কে লিখেছেন? একেই বলে শুটিং। শুটিং মানে জানো সিনেমা, সিনেমা। তাহলে সিনেমা শুটিং দেখেছো? এখন তো সবকিছু শুটিং হয়, এখন তো রিলস শুটিং হয়, এখন তো যে কোনো ভিডিও শুটিং হয়, এখন তো সবাই এখন মোটামুটি অ্যাক্টার আছেই, বাড়িতে বাড়িতে সবাই এক একজন অ্যাক্টার দেখতে পাওয়া যায় আমরা, হ্যাঁ না? তাহলে একেই বলে শুটিং কে লিখেছেন? দেখো অপশনগুলো, মান্না দে, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন। একেই বলে শুটিং গ্রন্থ লিখেছেন সত্যজিৎ রায়। কে লিখেছেন? সত্যজিৎ রায়। আর সত্যজিৎ রায় কোন সিনেমার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল? আমরা প্রথম যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে এটা আমরা বর্ণনা করে দিয়েছিলাম যে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল সত্যজিৎ রায়, কিন্তু এটা বলছি আমি যে কোন সিনেমার জন্য পেয়েছিল? এটা ছিল পথের পাঁচালী। পথের পাঁচালী এই সিনেমা, পথের পাঁচালী গ্রন্থ নয়, পথের পাঁচালী সিনেমার জন্য। কিসের জন্য? সিনেমার জন্য তিনি কি পেয়েছিলেন? দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, আর তিনি একেই বলে শুটিং গ্রন্থটি রচনা করেন। বোঝাতে পারছি আশা করি। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন। দেখো এইসব প্রশ্নগুলো পরীক্ষায় খুব সতর্কভাবে করতে হবে, কারণ ইকো ফেমিনিজম শব্দটা এটাও জানতে হবে। এটা অনেক সময় ইংরেজিতে দিয়ে দিতে পারে ইকো ফেমিনিজম, তাহলে খুব গুরুত্ব সহকারে দেখে যাবে শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জুরগেন কোকা, মার্ক ব্লক, জি.এম. ট্রেভেলিয়ান, ফ্রাঁসোয়া দোবাস। কি উত্তর হবে? ইকো ফেমিনিজম। তাহলে এর উত্তর যদি আমরা দেখি, তার উত্তর হবে কি? ফ্রাঁসোয়া দোবাস। কি উত্তর হবে? ফ্রাঁসোয়া দোবাস উত্তর হবে। বোঝা গেল? আর আমরা আগের ভিডিওতে একটি প্রশ্ন করেছিলাম যে ইতিহাস হলো সমস্ত বিদ্যা চর্চার জননী। ইতিহাস হলো সমস্ত বিদ্যা চর্চার জননী। কে বলেছেন? বিদ্যা চর্চার জননী কে বলেছেন? আমরা এটা দেখেছিলাম, আগের প্রশ্নই ছিল, যেটা আমরা কমেন্টে উত্তর লিখতে বলেছিলাম। তার উত্তর হচ্ছে কি? জি.এম. ট্রেভেলিয়ান। ইতিহাস হলো সমস্ত বিদ্যা চর্চার জননী, এটা বলেছেন কে? বলেছেন হচ্ছে জি.এম. ট্রেভেলিয়ান। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে কোনো সমস্যা নেই। ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয়, ভারতের ফুটবলের জনক। দেখো ভারতের ফুটবলের জনক, ফুটবল খেলাতে আমরা দেখি দুটো ক্লাব ছিল সেই সময়। একটা ছিল মোহনবাগান, আরেকটি ছিল ইস্ট ইয়র্কশায়ার। একটা ছিল মোহনবাগান আর একটা ছিল ইস্ট ইয়র্কশায়ার। ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? ভারতের ফুটবলের জনক কাকে বলা হয়, এটা যদি প্রশ্ন করেছে, তাহলে আমরা যদি দেখি গোষ্ঠীপাল, চুনি গোস্বামী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আর পি.কে. ব্যানার্জি। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, পি.কে. ব্যানার্জি, চুনি গোস্বামী, গোষ্ঠপাল। উত্তর কি হবে? উত্তর যদি আমরা দেখি তাহলে আমরা দেখব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কাকে দেখব? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আর আমরা বলেছিলাম যে মোহনবাগান এমন একটি ক্লাব ছিল যেটা প্রথমবার আইএফএ শিল্ড জয় করেছিল। কি জয় করেছিল? আইএফএ শিল্ড জয় করেছিল। এবং কাকে পরাজিত করে জয় করেছিল? ইস্ট ইয়র্কশায়ার যে দলটি ছিল
তাকে পরাজিত করে প্রথমবার মোহনবাগান দল আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। আর এর যদি জিজ্ঞেস করা হয় এই দলের সেই সময় অধিনায়ক কে ছিল, অধিনায়ক, অধিনায়ক কে ছিল? শিবদাস ভাদুড়ি। কি নাম হবে? শিবদাস ভাদুড়ি নাম হবে। কি হবে? শিবদাস ভাদুড়ি। বোঝা গেল? অধিনায়ক, অধিনায়ক যখন শিল্ড জয় করছে, আইএফএ শিল্ড জয় করছে, তো সেই সময় অধিনায়ক কে ছিল? শিবদাস ভাদুড়ি ছিল। মোহনবাগান ক্লাব কোন দলকে হারিয়ে করে? ইস্ট বেঙ্গল বা ইস্ট ইয়র্কশায়ারকে। বোঝা গেল? ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিবে যে নারীর ইতিহাস চর্চা 1960-এর দশকে প্রথম শুরু হয় কোন দেশ থেকে? এটির উত্তর আমি অবশ্যই তোমাদের কাছে চাইবো যে তোমরা কমেন্টে এটির উত্তর দাও আমাকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য। তোমাদের স্বার্থে আমরা সব সময় দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আবার নতুন ভিডিওতে উপস্থিত হব।